রাফসানের ঘুম ভাঙলে বেলা 10টায়। ঘুম থেকে উঠে কুসুমকে খোঁজার চেষ্টা করলো সে, কিন্তু আশেপাশে কুসুমকে দেখতে পেল না। রান্নাঘরে আসতে কুসুমের দেখা মিলল। কুসুমের দিকে তাকিয়ে একগাল হেসে রাফসান বলল, গুড মর্নিং, শুভ সকাল। কি করেন আপনি? এই তো রান্না করতে বললেন মা। কি কি রান্না হবে? সাদা ভাত, পোলাও, ডাল, মাছের ঝোল, খাসির মাংস, মুরগির মাংস, আর শেষ পাতে পায়েস। এত রান্না একা করবেন নাকি? কাউকে তো রান্নাঘরে দেখছি না। মতির মা, এই মতির মা। কাজের মহিলাকে ডাকতে লাগলো রাফসান। মতির মা এসে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে রাফসানের সামনে। কারণ দেখতে শান্ত হলেও রাফসানের রাগ নেহাত কম নয়। জি ভাইজান বলেন। তোমার ভাবি যে একা এতগুলো রান্না করছে, তোমার কি উচিত ছিল না ওকে সাহায্য করা? জি ভাইজান। তাহলে কেন করলেন না? আম্মায় বারণ করেছে। এদিকে চেঁচামেচি শুনে রাফসানের মা আর খালা বের হয়ে এলো ঘর থেকে। সৈয়দা বেগম তড়িঘড়ি করে ছেলের দিকে এগিয়ে এলেন। কি হয়েছে বাবা, এত চেঁচামেচি কিসের? মা, তুমি মতির মাকে বারণ করেছো কুসুমকে সাহায্য করতে। সৈয়দা বেগম চুপ করে আছে। তিনি ভালোই জানেন মিথ্যে বলে লাভ নেই। মাকে চুপ থাকতে দেখতে রাফসান আবার বলল, ঠিক আছে, তোমাদের কাউকে কিছু করতে হবে না, কুসুমকে রান্নার সাহায্য করব আমি। ছেলের কথা শুনে খেপে উঠলেন সৈয়দা বেগম। তুই বেটা ছেলে, রান্নাঘরে কেন ঢুকবি? আমি তোকে ঢুকতে দিব না। আর মতির মাকে আমি আসতেই বলতাম। ওই মেয়ে নিজেই বলেছে সব পারবে, আর এখন ভালোবাসায় মানুষের নাটক করছে। কুসুম কোনো নাটক করেনি মা, আমি সব বুঝি। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো মায়ের। বউ 2 দিনে আসতে না আসতেই মা খারাপ। শেষে তুই কি না বউয়ের আঁচল ধরা হলি? এই বলে কান্নার সুরে হেঁচকি তুলেছে সৈয়দা বেগম, আর পাশ থেকে তার বোন সান্ত্বনা দিচ্ছে। আপা কাঁদিস না, সবই কপাল। রাফসান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, হনন করে হাঁটা দিল বাইরের দিকে। রাফসান চলে যেতে কুসুমের উপর রেগে উঠলেন সৈয়দা বেগম। অপায়া মেয়ে মানুষ, দিলে তো আমার ছেলেটাকে বাইরে পাঠিয়ে তুমি দেখছি আগুন লাগাবা আমার সংসারে। দুপুরবেলা সব আত্মীয় স্বজন নিজ হাতে খেতে দিল কুসুম। কুসুমের হাতে রান্না খেয়ে সবাই প্রশংসা করতে লাগলো। কুসুমের শ্বশুরমশাই রান্না খেয়ে 1000 টাকার 2টো নোট গুঁজে দিল কুসুমের হাতে, আর প্রাণ ভরে দোয়া করে বলল, দোয়া করি মা, শত্রুর মুখে ছাই দিয়ে অনেকদিন ঘর সংসার করো, আর মানুষকে হৃদয়তের পণে আনো তোমার ভালো গুণ দিয়ে। কথাটা নিজের স্ত্রী আর শালীর দিকে তাকালেন তিনি। সৈয়দা বেগম মুখ ঘুরিয়ে নিলেন। বিকেলের মধ্যে আত্মীয় স্বজন যে যার বাড়ি চলে গেলেন। সারা দিন পর রাত্রি 10টার দিকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন রাফসান। তখন সারাদিনের কাজকর্ম শেষে গোসল ছেড়ে চুল আঁচড়াতে বসে কুসুম। পেছন থেকে এমন দৃশ্য দেখে মাতাল মাতাল লাগছে রাফসানের। নিজের অজান্তে ঘরে ঢুকে কুসুমের পেছনে এসে দাঁড়ালেন রাফসান। তারপর জোরে জোরে আওড়াতে লাগলেন। চুলে তার কবেকার গন্ধ, বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে কি যে নাবিকের হারিয়ে দিশা। সবুজ ঘাসের দেশ যখন যে চোখে দেখে দারুচিনির দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখির নীরের মতো চোখ তুলে নটরের বনলতা সেন। রাফসানা আবৃত্তি শুনে কিছুটা লজ্জা পেল কুসুম। সলজ্জা হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, আরে আপনি কখন এলেন? সবে মাত্র। সারাদিন সবাই আপনার কত খোঁজ করছে, ফোনটাও তো বন্ধ ছিল। সবাই কত চিন্তা করছিল জানেন? আপনি করেননি? করেছি বই কি। চলেন আপনাকে খেতে দেই, চলেন। রাফসান খেতে দিচ্ছে কুসুমকে। রাফসানও খুব তৃপ্তি করে খাচ্ছে। রাফসানের খাওয়া দেখে কুসুমের খুব মায়া হলো। সারাদিন নিশ্চয়ই কিছুই খাওয়া হয়নি, তাই না? কই না তো। লুকাচ্ছেন কেন? আপনার চোখ মুখ বলে দিচ্ছে খাওয়া হয়নি সারাদিন। সে কথা যদি বলেন, আপনার চোখ মুখে একই কথা বলছে, তা বলি এই অধমের সাথে খেতে বসলে আপনার জাত যাওয়ার সম্ভাবনা আছে। কি যে বলেন, দাঁড়ান বসছি। একটা প্লেটে নিজের জন্য কিছুটা ভাত বেড়ে নিল কুসুম। খেতে খেতে রাফসান বলল, আমি একান্ত দুঃখিত, আপনার কাছে মাপ চাইছি। কিসের জন্য? অবাক হয়ে জিজ্ঞাসা করে কুসুম। আমার পরিবারের ব্যবহার জন্য। আপনার হয়তো এই ব্যবহারগুলি পাওনা ছিল না। বাদ দিন, মানুষের কথা আমার গাসাও হয়ে গেছে। আপনাকে আর একটু তরকারি দিই? প্রসঙ্গ বদলাচ্ছেন। ঝামেলা এড়াচ্ছি। এই যে আপনি দুপুরে না খেয়ে আছেন, সেটা আমার জন্য। আমি আর কোনো ঝামেলার কারণ হতে চাই না। কুসুমের কথায় চুপ হয়ে গেল রাফসান। এই মায়াময়ী মেয়েটার জন্য প্রচন্ড মায়া হচ্ছে তার। আচ্ছা, এটাকে কি ভালোবাসা বলে? ভালোবাসা এত সহজে হয়? নিজের মনকে প্রশ্ন করে রাফসান। খাওয়া দাওয়া শেষে কুসুম বিছানা ঠিক করতেছে। আচমকা রাফসান এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারপর কুসুমকে নিজের দিকে ঘুরিয়ে আলতো করে চুমু এঁকে দেয় তার কপালে। রাফসানের এমন আচরণে বেশ অপ্রস্তুত হয়ে যায় কুসুম। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে কুসুমকে ছেড়ে দিয়ে রাফসান বলে, ভয় পেও না, আমি জানি অতীতকে ভোলা তোমার জন্য অনেক কষ্টে। আমি তোমাকে কখনো জোর করব না। যেদিন তুমি নিজে আমার কাছে আসবে সেদিনের অপেক্ষা করব। এই কয়দিন না হয় আমরা বন্ধু হয়ে থাকি। আমি কি তোমাকে
তুমি বলতে পারি এইটুকু অধিকার কি আমাকে দেওয়া যাবে? কুসুম কিছু বললো না, শুধু সম্মতিসূচক হাসি দিল। এই হাসির অর্থ ভালোভাবে বুঝতে পারল রাফসান। এমনভাবে দরজায় কারো কড়ার নাড়ার শব্দে দুজনে তাকালো। রাফসানের ধারণা আজও তার খালা এসেছে নতুন কোনো বাহানা নিয়ে। আজ দু চার কথা শুনিয়ে দিবে রাফসান খালাকে। এই ভেবে দরজা খুলে দেখলো তার ধারণা ভুল করে দিয়ে রাফসানের বাবা দাঁড়িয়েছে। ভেতরে এসো বাবা। আসছি। ঘুমিয়ে পড়ছিলে নাকি? না বাবা, ঘুমাইনি। পাশ থেকে উত্তর দেয় কুসুম। শোনো বৌমা, তোমাদের দুজনকে একটা কথা জানাতে এলাম। কি কথা বাবা? তুমি হয়তো জানো না, আমাদের পৈতৃক বাড়ি কুষ্টিয়া জেলায়। ব্যবসার জন্য যশোরে আসা আমার, সেখান থেকে যশোর বাড়ি করে স্থায়ী হওয়া। আমার মা আর ভাইয়েরা কিন্তু পৈতৃক বাড়িতে থাকেন এখনো। মায়ের বয়স হয়েছে, বিয়েতে আসতে পারেনি। এখন নাত বউ দেখতে চেয়েছেন। আমি কথা দিয়েছি তোমরা দুজন কাল সকালে যাবে সেখানে। গোছগাছ করে না। কিন্তু বাবা, কোনো কিন্তু না, তোমরা কাল যাচ্ছ। দুজনের সম্মতি এবার রাফসানের বাবা বের হয়ে আসেন ছেলের ঘর থেকে। এদিকে অনেক রাত হয়ে গেছে, কিন্তু অনেকের ফেরার নাম নেই। বারবার তাকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না। চিন্তায় শেষ হয়ে যাচ্ছে চাপা। এই অচেনা অজানা শহরে এত রাতে কোথায় খুঁজবে নিজের স্বামীকে? বারবার তার মন কু ডাকছে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, অনেকের কোনো বিপদ হয়নি তো? ভাবতে বুকটা ঢক করে উঠলো চাপার। কুসুমদের কুষ্টিয়া পৌঁছাতে সকাল 11টা বাজলো। চৌরাস মোড়ে গাড়ি থামিয়ে কিছু ফল মিষ্টি কিনতে নেমেছিল রাফসান। কুসুম গাড়িতে বসেছিল। হঠাৎ অপর পাশে চোখ যেতে চড়ক গাছ। রাস্তার অপর পাশে দাঁড়ানো মানুষটি কুসুমের খুব চেনা, কিন্তু সে এখানে আসবে কি করে? তাড়াহুড়ো করে গাড়ির দরজা কুসুম এমন ভাবে এগিয়ে গেল ওপারের মানুষটির দিকে, যেন ধরতে না পারলে পালিয়ে যাবে। রাতে ছিল চাপার জীবনে সবচেয়ে স্মরণীয় রাত। ঝড় বৃষ্টি একটা বাজতো যখন অনেক ঘরে ফেরেনি, কিন্তু প্রাণ যায় চাপার। ঠিক সেই সময় অনেক এলো কাক বেচা হয়ে। দরজা খুলতে অনেকের বুকে ঝাঁপিয়ে পড়লো চাপা। অনেকে দুহাত শক্ত করে আঁকড়ে ধরলো চাপাকে। তারপর চাপার মুখটা আলতো করে তুলে জিজ্ঞাসা করে, এই পাগলি, এভাবে কাঁদছো কেন? আমি কি মরে গেছি? অনেকের কথায় চাপার কান্নার বেগ আরো বেড়ে যায়। কাঁদতে কাঁদতে সে বলল, তুমি আছিলে না? চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। কি ভেবেছিলাম আমি, আর কি নেই। একদম চুপ, যত সব আজে বাজে কথা। ভিজে গেছে তো একদম। দাঁড়াও, গামছাটা নিয়ে আসে। চাপা একটা গামছা এনে অনেকের মাথা মুছতে থাকে। তারপর একটা প্লেটে ভাত এনে নিজে হাতে খাইয়ে দিতে দিতে বলে, কোথায় ছিলে এত রাত পর্যন্ত? বলছি আগে, তুমি খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষে অনেক বিছানায় বসায় চাপাকে। তারপর প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে। বাক্স খুলতে বের হয়ে আসে একজোড়া রূপোর নুপুর। অবাক হয়ে তাকিয়ে থাকে চাপা। নুপুর জোড়া চাপার পায়ে পরিয়ে দিতে দিতে অনেক বলে, পোড়াদহ গিয়েছিলাম, ওখানে নুপুর ভালো বানায়। ক্লাস শেষে টিউশন করিয়ে যেতে হয়েছে তো, তারপর আবার ঝড় বৃষ্টি আটকে গিয়ে তো দেরি হয়ে গেল। আর আমার বউ, পাগলি বউয়ের কাছে আসতে এসবের কি দরকার ছিল? বিয়ের পর তো তোমাকে সেভাবে কিছুই দিতে পারিনি, তাই সোনা না পারি রূপা দিলাম। পাগল একটা। আর কখনো এমন পাগলামি করবে না। মুখে মুখে অনেককে বকাবকি করলে মনে মনে খুব খুশি হয়েছে চাপা। কতদিন ঘুরিয়ে ফিরিয়ে নুপুর জোড়া দেখছে, তার হিসাব নেই। সত্যি প্রিয়জনের থেকে পাওয়া ছোট্ট উপহার অনেক খুশি এনে দেয়। আর সকাল সকাল অনেক ক্যাম্পাসে যেতে হবে বের হয়েছে চাপা। নিজের জমানো টাকা দিয়ে অনেকের জন্য একটা শার্ট কিনবে সে। মার্কেটের সামনে নতুন সংসার টুকিটাকি তৈজসপত্রের দাম করেছিল সে। আকস্মিকভাবে রাস্তার অপর পাশে কেউ এসে তাকে জড়িয়ে ধরলো। কয়েক সেকেন্ডের মাথায় চাপা বুঝতে পারলো যে মানুষটা তাকে জড়িয়ে ধরছে সে আর কেউ নয়, তারই বোন। কুসুমকে ছাড়িয়ে অবাক হয়ে ভয় মিশ্রিত কণ্ঠে চাপা বলল, আপা তুই এখানে? তুই কিভাবে এলি রে এখানে? কুসুম কোনো কথা বলল না। অনেকদিন পর অনাকাঙ্ক্ষিত ভাবে নিজের বোনকে পেয়েছে সে। তার কি আর হুঁশ আছে? পেছন থেকে রাফসান উত্তর দিল, আমি নিয়ে এসেছি। রাফসানের কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেল চাপার। কুসুমের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত গলায় সে বলল, ছি আপা, ছি। শেষমেশ তুই এই লোকটার সাথে হাত মিলিয়েছিস? আমি ভাবতে পারছি না। চাপা, তুই যা ভাবছিস তা নয়। আমার কথা শোন। কোনো দরকার নেই, বরং তুই শোন। আমি অনেককে বিয়ে করে ফেলছি, আর আমি কখনোই ওকে ছেড়ে এই লোকটার সাথে যাব না। আর তুই আমার কথাটা শোন, বললাম না তো? আর মিস্টার রাফসান, শুনে রাখেন, আমার আপাকে যতই হাত করেন না কেন, আমাকে আপনি কখনোই পাবেন না। এইবার পা পেরে চাপাকে এক ধমক দিল কুসুম। বনু, কাকে কি বলছিস? উনি আমার স্বামী। কুসুমের কথা অবাক হয়ে যায় চাপা। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে তার। এসব কি শুনছে সে? কি বলিস আপা? হ্যাঁ, তোকে সব বলছে। তার আগে তুই এখানে কিভাবে? আমরা তো এখানেই থাকি। অনেক কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। চাপার কথায় অবাক হয়ে যায় রাফসান। কুসুমকে জিজ্ঞাসা করে, কুসুম, তুমি কি জানতে না অনেক কোথায় পড়ে?
না, ওরা তো আমাদের গ্রামে না, পাশের গ্রাম। তাছাড়া ওদের সেভাবে চিন্তামও না আমরা। আর আমার বোনটাও তেমনই, নিজের ভালোবাসার কথা আমাকে জানায়নি। জানতে চেয়েছিলাম আপা, কিন্তু তোর মনের অবস্থা তেমন ছিল না। পরিস্থিতি হালকা করতে পাশ থেকে রাফসান বলে, তা শালিক আব্দুল্লাহ ভাইকে নিয়ে যাবে না তোমার বাড়িতে, নাকি তাও বারণ? নিশ্চয়ই যাব, মুচকি এসে বলে চাপা। 2 ঘন্টা পর চাপা আর অনেক এক কামরায় পাখির বাসার বসে আছে রাফসান আর কুসুম। এইভাবে বোনকে পেয়ে কুসুমের খুশি যেন আর ধরে না। আর কুসুমের হাসি মুখটাও বড্ড বেশি সুখ দিচ্ছে রাফসানকে। ইতিমধ্যে অনেক খবর দিয়ে নিয়ে এসেছে চাপা। অনেক ফেরার সময় সাধ্যমতো বাজার করে এনেছে। রাফসান চলে যেতে চাইলো, না খেয়ে কিছুতেই যেতে দেয়নি অনেক আর চাপা। পূর্বের সমীকরণে যাই থাক, এই চারটা এর নতুন করে এক সম্পর্ক তৈরি হচ্ছে। চাপা অবশ্য নিজের কৃতকর্ম আর তখনকার ব্যবহারে কিছুটা লজ্জিত আর সংকোচ ছিল, কিন্তু রাফসানের আন্তরিক ব্যবহারের কাছে তা বেশিক্ষণ টিকতে পারেনি। রান্নাঘরে বসে রান্না করছে 2 বোন, সাথে টুকিটাকি গল্প। এইটুকু সময়ের মধ্যে চাপা চলে আসার পরে সব ঘটনা চাপাকে জানিয়ে ফেলেছে কুসুম। চাপা অবশ্য বেশ খুশি, কারণ সেদিন যদি সে পালিয়ে না আসতো তাহলে তার জনম দুঃখিনী বোন আজ এই দিনটা দেখতো না। মনে মনে রাফসানের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল চাপার। গল্পে এক পর্যায়ে কুসুমকে জিজ্ঞাসা করে চাপা, আপা তুই কি দুলাভাইকে মেনে নিয়েছিস? মানে আমি বলতে চাইছি তোদের মধ্যে স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক আছে? না, হয়নি। মানুষটা অনেক ভালো রে, আমার সাথে কোনো অসভ্যতামি করেনি, আর না কোনো জবরদস্তি। তুই কি সায়ন ভাইকে ভুলতে পারিসনি আপা? ভালোবাসা কি এত সহজে ভোলা যায়? দেখ আপা, তোকে কয়েকটা কথা বলি। যে মানুষটা চলে গেছে কিন্তু ফিরে আসবে না, আর চলে যাওয়া মানুষের জন্য তোর মনে জায়গা থাকলেও বাস্তবে তাকে না টানাই ভালো। এতে সমস্যা বাড়বে বই কি, কমবে না। আর যে মানুষটা তোর অতীত যেন তোকে এতটা সম্মান দিল, তাকে বঞ্চিত করিস না তার অধিকার থেকে। আর তাছাড়া রাফসানের ভাই চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি, কিন্তু দ্বিতীয়বার কি ভালোবাসা চায়? দ্বিতীয় তৃতীয়বার ভালোবাসা বলে কিছু হয় না রে। প্রত্যেক ভালোবাসা আলাদা আলাদা অনুভূতি বহন করে, তাই প্রত্যেক ভালোবাসাই প্রথম ভালোবাসা। চাপার কথাগুলো যেন হৃদয়ে নাড়া দিল কুসুমের, কেননা রাফসান নামক মানুষটার জন্য কিছুদিন ধরে তার মায়া নামক অন্তর্গোপনে অনুভূতি ছুটে চলছে। আজ সেই অনুভূতির কিছুটা রং মিশিয়েছে চাপা। কুসুমদের গাড়ি এসে থামলো প্রকাণ্ড এক দোতলা বাড়িতে। বেশ পুরোনো বাড়িটা, তবে অভিজাত্যের ছাপ স্পষ্ট। গাড়ি থামাতে কয়েকজন মহিলা কিছু কচিকাঁচা ছুটে এলো তাদের অভ্যর্থনা জানাতে। এদের মধ্যে সেদিনে যে মহিলা আছেন যিনি কুসুমকে খাইয়ে দিয়েছিলেন বিয়ের রাতে। এত মানুষ দেখে কুসুমও বেশ হকচকিয়ে গেল, কেননা কে কি হয় তার পক্ষে মনে রাখা সম্ভব না। রাফসান গাড়ি থেকে নেমে কুশল বিনিময় করতে লাগলো সবার সাথে। ইতিমধ্যে সারা বাড়ির অনেক মানুষ উপস্থিত হয়েছে নতুন বউ দেখতে। কুসুম যেহেতু গ্রামের মেয়ে, তাই তার কাছে এসব স্বাভাবিক। এর মাঝে তাদের খাওয়া দাওয়ার আয়োজন সম্পূর্ণ হয়েছে। খাওয়া দাওয়ার শেষে কুসুমকে নিয়ে রাফসানের দাদির ঘরে গেলেন। কালো রঙের একটা বনেদি খাটে ধপধপে সাদা বিছানার চাদর, আর সেখানে শুয়ে আছেন ভদ্রমহিলা। বেশ বয়স্ক হলেও চেহারায় এখনো জৌলস, দেখেই বোঝা যাচ্ছে বয়সকালে বেশ সুন্দরী ছিলেন তিনি। বিছানায় এক পাশে বসে আলতো করে ভদ্রমহিলার গায়ে হাত দিল রাফসান, তারপর ধীর গলা ডাকলো, দাদি। ভদ্রমহিলা তন্দ্রাশ্রমে ছিলেন। রাফসানের ডাকে চোখ মেলে তাকলেন, তারপর আদুরে গলায় বললেন, দাদু ভাই তুমি নাকি? হ্যাঁ দাদি, আমি এসেছি। হ্যাঁ, টের পেয়েছি। ঠিক বুড়োর মতো গায়ের গন্ধ। বুড়ো বেঁচে থাকতে আমারও এইভাবে ঘুম থেকে তুকলো। তা দাদু ভাই, আমার নাত বউ কই? এসেছে তো? কুসুমকে এগিয়ে আসো দাদির কাছে। এই বসে সরে গিয়ে কুসুমকে বসার জায়গা করে দিল রাফসান। কুসুম এগিয়ে গিয়ে ভদ্রমহিলার পাশে বসতে বসতে বলল, আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো দাদু ভাই? দেখি তোমার মুখটা। ভদ্রমহিলা 2 হাতে কুসুমের মুখ তুলে রাফসানকে বলল, কিছুই তো চোখে দেখি না। দাদু ভাই, ওই পাশ থেকে চশমাটা দাও তো। চশমা পরে কুসুমকে দেখে চোখ জুড়িয়ে গেল ভদ্রমহিলার। কুসুমের মাথায় আদর করতে করতে বললেন, মাশাআল্লাহ, সুন্দর হয়ে বউ হয়েছে। রাফসান, দাদু ভাই, আলমারি থেকে একটা কাঠের বাক্স আছে, ওটা আমারে দাও। কাঠের বাক্স খুলতে বেশ অনেকগুলি ভারী ভারী গহনা দেখা গেল। বোঝাই যাচ্ছে সেগুলি বনেদি গহনা, সেই সাথে অনেক ভারী ভারী আর অনেক পুরনো মডেল। বাক্স থেকে একজোড়া বালা বের করে দিয়ে তিনি কুসুমের হাতে দিলেন। তারপর বললেন, বুড়ো বেঁচে থাকতে এগুলো গড়ায় দিয়েছিল, আর সে নাই। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তাই এগুলো রাখছি নাতনি আর নাত বউদের জন্য। তার নতুন বউ আদিয়া পছন্দ হয়েছে? জি দাদি। তাই আলহামদুলিল্লাহ, সুখী হও দাদু ভাই, আমার বংশ বৃদ্ধি করো। দাদির কথা রাফসান ও কুসুম দুজনে লজ্জা পেয়ে গেল। পরের দিন ভোরে ভোরে তারা রওনা দিলেন বাড়ির পথে। গাড়ির মধ্যে সারা রাস্তা ঘুমিয়েছে কুসুম, আর রাফসান জেগে জেগে কুসুমের ঘুমন্ত মুখ দেখছে।
কত মায়া যে লুকিয়ে আছে সেই মুখে তা কেবল রাফসানে জানে। কুসুমের ঘুম ভাঙতে দেখলো রাফসান তার দিকে হা করে তাকিয়েছে। কুসুম বেশ অপ্রস্তুত হয়ে গেল, সেই সাথে রাফসান নিজেও। ধরা খেয়ে রাফসান আমতা আমতা করলো, বলল, ইয়ে মানে বলেছিলাম কি, চা খাবেন? খাওয়াই যায়, তাহলে গাড়ি দাঁড় করাতে বলি। আচ্ছা। তারপর রাস্তার ধারের দোকানে চা খেয়ে তারা রওনা দিলেন বাড়ির পথে। আঁকাপাকা ছবির মতো পথ পাড়ি দিলেন তারা, পৌঁছালেন গন্তব্যস্থলে। কুসুম গ্রাম থেকে এসেছে 2 দিন হলে, এর মধ্যে পুরোদমে কাজে লেগে গিয়েছে রাফসান। বিয়ের কটা দিন ব্যবসায় যা অবহেলা হয়েছে খেটে পুষিয়ে দিতে চায় সে। এদিকে চাপার কাছ থেকে ফিরে আসার পর কুসুমের ঠিক করেছে রাফসানের সাথে দূরত্ব মিটিয়ে নেবে সে, তাকে দেবে স্বামীর অধিকার। সেই চিন্তা করে রাতের বেলা সবাইকে খেতে দিয়ে ঘরে যায় কুসুম। লাল টকটকে জামদানি পরে নেয় সে, চুলগুলো ছেড়ে দেয়, সেই সাথে হালকা সাজ আর গহনা। তার অপেক্ষা করতে থাকে রাফসান। সে জানে ঠিক এই সময় রাফসান ঘরে ফিরবে। এইভাবে অনেকটা সময় কেটে যায়, কিন্তু রাফসান ফিরে আসার নাম নেই। এদিকে বারবার ঘড়ির দিকে তাকায় কুসুম, না, এতক্ষণ তো রাফসান ফিরে আসে। আজ কি হলো? বুকের মধ্যে বিষাদের সুর বেজে ওঠে। প্রিয়জনের জন্য অপেক্ষার প্রহরগুলো কেন যে এমন স্বস্তির হয় কে জানে। এদিকে রাফসানের বাবা এক ধ্যানে খেয়ে যাচ্ছিল। বলতে হবে তার বৌমার হাতে রান্না খাসা। ধ্যান ভাঙলো মোবাইলের রিংটনে। রাফসান কর্মচারী তুহিন কল দিয়েছে। রিসিভ করলে তিনি বললেন, হ্যালো তুহিন, বল। চাচা, রাফসান ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, শিগগির সদর হাসপাতালে আসেন। রাফসানের বাবার হাত থেকে ফোনটা পড়ে গেল, মাথার মধ্যে চক্কর দিল। এ কি শুনলেন তুমি? পাশ থেকে সৈয়দা বেগম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? রাফসান অ্যাক্সিডেন্ট হয়েছে। শোনা মাত্র সৈয়দা বেগমের বুকের শোকের মাতল উঠল। সজোরে কান্না করে উঠলেন তিনি, সাথে সাথে বিলাপ করতে লাগলেন, আমি জানতাম আমার ছেলে বাঁচবে না। আমার মায়ের মন, এই কালনাগিনীকে ঘরে আমার সংসার ছারখার হয়ে গেল গো। আমার তো ওই একটাই ছেলে, ওই স্বামীকে ডাইনি দিল না আমার ছেলেকে। আমি এখন কি নিয়ে বাঁচবো? ও রাফসান বাপ, তুমি আমারে নিয়ে চলো, আমার বুকের মানিককে দেখাবো। সব কটা কথায় কুসুমের কানে এলো, কিন্তু এখনো সেদিকে নজর নেই কুসুমের। রাফসানের জীবন আজ তার বড় চাওয়া। কাঁদতে কাঁদতে কুসুম রাফসানের বাবার কাছে এসে মিনতি করলো, বাবা, আপনার 2 পায়ে পড়ে আমাকে নিয়ে যান ওর কাছে, আমি ওকে একটাবার দেখতে চাই। কথাটা শোনা মাত্র কুসুমের শাশুড়ি কুসুমের চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর বাইরে থেকে দরজা দিয়ে বলতে লাগলো, অপয়া মেয়ে মানুষ, আজ তোর জন্য ছেলেটা আমার অ্যাক্সিডেন্ট করছে, আগে ছেলের অবস্থা দেখে আসি, তারপর ফিরে এসে তোকে তাড়াবো। বলে হনন করে বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। রাফসানের বাবাও কথা বাড়ালো না, তার সে মনের অবস্থা নেই, হাঁটা দিল স্ত্রীর পিছু পিছু। অ্যাক্সিডেন্ট? ঠিক এমনই একটা অ্যাক্সিডেন্ট কুসুমের জীবনের সব সুখ কেড়ে নিয়েছিল। সেদিন কুসুমের সাথে ফোনে কথা বলতেই বিদেশে রাস্তায় হাঁটছিল সায়ন। অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায়। সেদিনে পৃথিবী থেকে বিদায় নেয় সায়ন, সেই সাথে বিদায় নেয় কুসুমের সুখ আনন্দ। সায়নের মৃত্যুর পর কুসুমের ফোনটা বিসর্জন দেয় পুকুরের পানিতে। শ্বশুরবাড়ির বাইরে থেকে দরজা দিয়ে যাওয়ার পর কুসুম আর সময় নষ্ট করেনি। উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে মোনাজাত ধরে, হে আল্লাহ, হে রহিম, রহমানুর রহিম, আজ তুমি প্রমাণ করে দাও আমি সত্যি অপয়া। সবাই ঠিকই বলে, কিন্তু আল্লাহ, আমি নিজে তো নিজেকে তৈরি করিনি, তুমি করেছো। তবে কেন আমাকে পৃথিবীতে পাঠালে? আমার জন্য সায়ন মরেছে। আজ যখন রাফসানের মনের কথা বলতে যাবো তখন এত বড় দুর্ঘটনা। হে মাবুদ, আমার মতো রাক্ষসী বেঁচে থাকে কি লাভ? তোমার প্রাণ চাই তো আমার প্রাণ নাও, কিন্তু রাফসানকে বাঁচিয়ে দাও। ইতিহাসে বাবর নিজের জানের সাদগা দিয়ে শাহজাহানের প্রাণ বাঁচিয়েছিল, তার দোয়া তুমি কবুল করো, আর আমারটাও করতে হবে। হে মাবুদ, আমার জানের সদগা দিয়ে রাফসানকে বাঁচিয়ে তোলো। এরপর কুসুম ঠিক করলো গলায় দড়ি দেবে, কিন্তু কিছুতেই ফাঁস বাঁধতে পারছিল না সে। বাধ্য হয়ে সারা ঘর খুঁজতে লাগলো এমন কিছুর দিকে নিজের জানের সদগা দেওয়া যায়। সারা ঘর খুঁজে ইঁদুর মারা এক বিশ্বের শিশি খুঁজে পেল সে রাফসানের ঘরে, সেটাই খেয়ে নিল। তারপর 2 চোখ আস্তে আস্তে বুঝে এলো তার। কুসুমের জ্ঞান ফিরতে সে খেয়াল করলো সে হাসপাতালের বেডে শুয়ে আছে। আশেপাশে তাকাতে রাফসানের বাবা আর রায়া দাঁড়িয়ে আছে। সব থেকে অবাক বিষয় হলো বেডের সামনে চেয়ারে রাফসান বসে আছে। কুসুম বুঝতে পারছে না সে স্বপ্ন দেখছে কিনা। নিজের হাতে চিমটি কাটতে গিয়ে দেখে স্যালাইনের নলে হাত লাগানো। তার মনের কথা বুঝতে পেরে রাফসান বলল, তুমি স্বপ্ন দেখছো না? সব সত্যি। কিন্তু কিন্তু কি? তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, কিন্তু তুমি তো সুস্থ, তাহলে কি হচ্ছে আমার সাথে? দাঁড়াও, তোমাকে বোঝাচ্ছি। এই বলে রাফসান রায়ার দিকে তাকে চোখ ইশারা করে। রায়া ইশারার মানে বোঝাতে পেরে বাবার দিকে তাকায়। তারপর বলে, বাবা, তোমাকে তো অনেক ধকল গেল, সারা রাত ঘুমোনে, চলো চা খাই আনি। হ্যাঁ, তাই চল। রায়া বাবাকে নিয়ে বের হয়ে গেলে 2 হাত দিয়ে কুসুমকে আঁকড়ে ধরে রাফসান। তারপর রাগীর গলায় বলে, এসব কি পাগলামি করছো তুমি কুসুম? কেন করছো? আমার সাথে থাকা কি এতটাই অসম্ভব যে নিজেকে শেষ করে দিতে গেছিলে? আমাকে বললে আমি নিজেই তো ছেড়ে দিতাম তোমাকে।
তোমাকে? তুমি আমাকে ভুল বুঝছো রাফসান। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আর তাই তো উত্তেজনায় কুসুম বুঝতে পারেনি যে রাফসানকে তুমি বলে ফেলেছে। কুসুমের মুখে তুমি শুনে রাফসান তো অবাক, হাসি মুখে জিজ্ঞাসা করে, কি বললে? ওই কি বললাম, তুমি আমাকে তুমি বললে? ও সরি, খেয়াল করিনি। এবার যদি তুমি থেকে আবার আপনি বলছো, কিন্তু আমি সত্যি তোমাকে ছেড়ে চলে যাব। রাফসানের মুখ চেপে ধরে কুসুম এক হাত দিয়ে, খবরদার। কিন্তু আমি বুঝতে পারছি না তোমার অ্যাক্সিডেন্টের খবরটা কি মিথ্যে ছিল? ও, অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে গুরুতর না। অফিসে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নেমে বাড়ি আসছিলাম, হঠাৎ পা পিছলে পড়ে যায়। পরে 2-4 জন স্টাফ আমাদের সদর হাসপাতালে নিয়ে আসে। তেমন কিছু হয়নি, শুধু গোড়ালির হাড় ফেটে গিয়েছে এক জায়গায়, আর লিগামেন্ট ছিঁড়ে গেছে। তুহিন ফোন করে সেই খবরটা দিতে গিয়েছিল বাবাকে, কিন্তু সবটা না শুনে ফোন কেটে দেয়। এরপর বাবার ফোন বন্ধ পায় তুহিন। এতক্ষণে কুসুম খেয়াল করলো রাফসানের বাম পায়ে ব্যান্ডেজ। তোমার খুব লেগেছে তাই না? একদম লাগেনি, ডাক্তার বলেছে 21 দিন বেড রেস্ট নিলে ফিট হয়ে যাব। কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না, আমি এখানে কিভাবে এলাম? হাসপাতাল থেকে ফিরে এসে ঘরে ঢুকতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা লাগানো। ভেতরে গিয়ে দেখি তুমি এই অবস্থায় পড়ে আছো। তারপর তোমাকে মিলে হাসপাতালে নিয়ে আসি। সেই কাল থেকে, রাত থেকে শরীর নিয়ে বসে আছি তোমার কাছে। তুমি আমাকে ক্ষমা করে দিও কুসুম। তোমার এই অবস্থার জন্য আমার মা দায়ী। আমি জানি মায়ের কথায় কষ্ট পেয়ে তুমি এমনটা করছো। ও, ভুল বুঝো তুমি। মায়ের কথায় আমি এসব করিনি। ওনার যা মনের অবস্থা ছিল তাতে এই ব্যবহারটা স্বাভাবিক। তবে কিসের রাগ ছিল তোমার কুসুম? কেন এমন করলে? আমি তো ভেবেছিলাম সায়নের মতো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তাই তো নিজেকে শেষ করে দিচ্ছিলাম। কিন্তু আমি চলে গেলে তোমার কি যায় আসে? আসে যায়। কেন এসে যায়? কারণ আমি ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি কি বললে তুমি? ভালোবাসি প্রিয়? এবার সম্ভবত আমি স্বপ্ন দেখছি। মোটেও না। কালকে তোমাকে বলতে চেয়েছিলাম, সেজেছিলাম ওর জন্য। ও শিট, বউয়ের সাথে রোমান্স করার বড় সুযোগটা হারিয়ে ফেলাম। কি কপাল আমার। তুমি কথা দাও আমাকে ছেড়ে যাবে না, তাহলে এমন সুযোগ রোজ আসবে। ইস, এত সহজে কে ছাড়ছে আপনাকে ম্যাডাম? তবে তুমি কথা দাও এমন পাগলামি আর করবে না। তুমি পাশে থাকলে করবে না। গুড গার্ল। শোনো, কি আমাকে একটু জড়িয়ে ধরবে? ওলে বাবা, কি মিষ্টি আবদার। তারপর কুসুমকে জড়িয়ে নেয় বুকের সাথে মিশিয়ে নেয় রাফসান। এমন সময় রায়া আর রাফসানের বাবা হাজির। ওদের এই অবস্থা দেখে রাফসানের বাবা লজ্জা পেয়ে দরজা থেকে সরে যায়। রায়া 2 হাত মুখে ডেকে বলে, ইস, ভুল সময় এন্ট্রি নিয়েছি। রায়ার কথা লজ্জা পেয়ে দুজন দুজনকে ছেড়ে দেয়। এর মাঝে বেশ কয়েকটা দিন কেটেছে। রাফসান এখন অনেকটাই সুস্থ। আগামী সপ্তাহে ব্যান্ডেজ কাটতে হবে সে। এই কটা দিন কুসুম প্রাণপণ সেবা করে যাচ্ছে রাফসানের। বলতে গেলে কুসুমের সেবায় রাফসান এত দ্রুত সুস্থ হয়েছে। তবে এসব একদম ভালো লাগছে না সৈদা বেগমের। এই মেয়েকে তিনি তাড়াতে চেয়েছিলেন, কিন্তু স্বামী আর ছেলে মেয়ের জন্য পেরে উঠছেন না কিছুতেই। সন্ধ্যাবেলা পান চিবুচ্ছে না, সেভাবে ভাবছিলেন সৈদা বেগম। হঠাৎ বোন আমিনাকে ডাকে, ভাবনায় ছেদ ঘটে। কিরে আপা, কি ভাবছিস? না, কিছু না। বলেছি অনেকদিন তো হয়ে এসেছে। আদিলের আব্বু, আমিনা বেগমের স্বামী, যেতে বলছে। কি করি? তুই চলে যা, এমনিতেও তোকে রেখে কাজের কাজ কিছুই হয় না আমার। এই মেয়ে দিব্যি সুখে আছে সংসার, সেই সাথে আমার স্বামী আর ছেলে মেয়ে হাতও করে নিয়েছে। ওকে তাড়াতে পারিসনি তুই? আরে সে ব্যবস্থা ভেবে ফেলছি, তোর সাথে পরামর্শ করতে আসা যাওয়ার আগে সেরে যাব। আর বড় বড় কথা বলিস না। মোটেও বড় কথা বলছি না। যা, একটা বুদ্ধি এঁটেছে। ওই মেয়েকে সংসার থেকে নয়, পৃথিবী থেকে তাড়িয়ে দিব। কাকপক্ষেও টের পাবে না। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি না কি যা তা বলছিস? যা তা নয় আপা, ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলে আমাদের লাভ ছাড়া ক্ষতি নেই। দেখ, মেয়েটাকে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু মানুষ খুন করবো কেন? তাছাড়া লোক জানাজানি হলে কোমরে দড়ি পড়বে, সে খেয়াল আছে তোর? আরে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার কাছে ভালো একটা প্ল্যান আছে, আগে শুনে দেখ। কিন্তু? কোনো কিন্তু না, তুই শোন। এই মেয়ে প্রতিদিন সকালে সবার আগে উঠে রান্নাঘরে যায়। তা যায়। আমাদের বেশি কিছু করতে হবে না, শুধু রাতে ঘুমানোর আগে গ্যাসের পাইপটা লিক করে আসবো। সারা রাত রান্নাঘরে একটু একটু করে গ্যাস ছাড়াবে, তারপর চুলা জ্বালালেই ভাবলিলে সাঙ্গ। অত ভোরে কেউ তো ওঠে না। রাফসানের পক্ষে ওই পানি দ্রুত ছুটে আসা সম্ভব নয়। সবাই এটাই ভাববে অসাবধানতায় আগুন লেগে মারা গিয়েছে মেয়েটা। আমাদেরকেও সন্দেহ করো না। এসব না করলে হয় না। একটা কথা ভালো করে শুনে রাখ আপা, আজকে ওই মেয়ে তোর স্বামী আর তোর ছেলে মেয়েকে হাত করেছে, কিন্তু এমন একদিন আসবে গোটা সংসার ও হাতে নিয়ে নেবে, আর সেদিন তোর কোনো জায়গা থাকবে না এই সংসারে। এখন তুই যদি তাই চাস তো ঠিক আছে, দরকার নেই এসবের। না না, আমার সংসার আমি কখনোই কারো হাতে যেতে দেব না। তাহলে রাজি হয়ে যা। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। এই বলে সৈয়দা বেগম দরজার দিকে তাকালেন। এমন সময় তিনি খেয়াল করলেন দরজার আড়াল থেকে একটা ছায়া সরে গেল। গলাটা শুকিয়ে এলো সৈয়দা বানুর, কিছুটা অপরাধবোধ আর কিছুটা চিন্তায়। আবার বলে উঠলেন তিনি, না থাক, দরকার নেই। আবার কি হলো?
মনে হয় আমাদের কথা কেউ আড়ালে শুনে ফেলেছে। পর্দার আড়াল থেকে আমি একটা ছায়া চলে দেখলাম। আরে ধুর, কেউ শুনলে বাইরে থেকে চলে যেত নাকি? তোর মন দুর্বল হয়ে আছে, তাই এমন দেখছিস, হবে হয়তো। আর কথা বাড়ালেন না সৈয়দা বেগম। সারাদিন সব কাজের পর রাতে সবাইকে খেতে দিয়ে রান্নাঘরে সব কাজ সেরে রাফসানের খাবার নিয়ে ঘরে এসেছে কুসুম। এই কয়েকদিনের সংসার সব দায়িত্ব সে তুলে নিয়েছে নিজের ঘাড়ে। এদিকে কুসুম বেরিয়ে যেতে নিজেদের প্ল্যান রাখি কাজ সেরে নিল দুই বোন। যদিও সৈয়দা বেগমের মনে সংশয় কাজ করছে, কিন্তু বোনের কাছে সে অসহায়। আর যাই হোক, বোন তো তার ভালোর জন্যই এসব করেছে। ঘরে এসে কুসুম দেখলো রাফসান বসে বসে মোবাইলে গেম খেলছে। কুসুমের দিকে হাত থেকে মোবাইলটা কেড়ে নিল, তারপর রাগী গলা বলল, ঘরে বসে আছে বলে যন্ত্রটাই ব্যবহার করতে হবে এমনটা তো নয়। কোরআন হাদিস পড়তে হবে আর গল্পের বই এসব পারো তো? তা না কিসের আজে বাজে গেম, ওসব রেখে খেয়ে নাও, তুমি খাইয়ে দাও। ফ্র্যাকচার পায়ে হয়েছে, হাতে নয়, সেটা মনে আছে তো? আমার বউয়ের হাতে আমি খাবো? কোন শালা কি বলে? ইস, মুখের কি ভাষা! তাতে কি হয়েছে, নিজের বউয়ের সামনে তো বলছি। আর তাছাড়া তোমার ভাইও তো আমার শালা। শালা খারাপ ভাষা না, আদরের ডাক। হয়েছে অনেক, আর ভাষা চর্চা করতে হবে না। নাও তো, হা করো। তুমি খাবে না? আগে তুমি খেয়ে নাও, খেয়ে ঘুমো, তারপর খাবে। আমার সাথে খাবে, এই প্লেটের থেকেই খাবে, কারণ খাওয়ার নাম করে তুমি আর আমি আরো দেরি করবে। আমার আবার বউকে না জড়ালে ঘুম হয় না, তাই বুঝি? তাই। যদি কখনো আমি না থাকি কি করবা? এত নির্ভরশীল হইও না আমার উপর। যদি আমি না থাকি তোমাকে তো বাঁচতেই হবে। তুমি আবার কোথায় যাবে? কোথায় যাব? মানুষ হায়াত মৌতের কথা কি বলা যায়? আজ আছি কাল নেই। একদম চুপ। আবার যদি এসব কথা বলছো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার আল্লাহ পরম দয়ালু, অসীম করুণাময়। আমার উপর ভরসা আছে, তিনি এত সহজে আমার ভালোবাসা কেড়ে নেবেন না। বলতে বলতে গলাটা ধরে এলো রাফসানের। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। রাফসানের চোখের পানি মুছিয়ে দিয়ে কুসুম বলল, এই পাগল, আমি কি এখনো মরিনি? খাওয়া শেষ হতে প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল কুসুম। মৃত্যুর কথা তার কেন যেন মনে হলো, সে নিজেই জানে না। তবে তার মনের মধ্যে কেমন যেন কু ডাকছে। মনে হচ্ছে কিছু খারাপ কিছু হতে চলেছে। পরের দিন সকালবেলা কুসুমের ঘুম ভাঙে, সে দেখে রাফসান তাকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে। রাফসানের কপালে আলতো করে চুমু দিয়ে ওয়াশরুমের দিকে আগালো, তারপর উজু করে নামাজ পড়ে নিল। ফজরের নামাজ পড়ে উঠে যাচ্ছিল কুসুম সকালে কাজের। আবার আবার কি মনে হলো, কোরআন শরীফের দিকে নজর গেল তার। খুব ইচ্ছে ছিল তিলাওয়াত করার। রাফসান ঘুমিয়ে সবে ভেঙেছে। কুসুমের মিষ্টি সুরে তেলাওয়াতে, কুসুমের মিষ্টি তেলাওয়াত শুনতে খুব ভালো লাগছে তার। ঘুম ঘুম স্বরে রাফসান বলল, বা কুসুম, তুমি এত খুব সুরেলা গলায় তেলাওয়াত করলে? আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে সুর করে তেলাওয়াত করে না, সে আমার দলভুক্ত নয়। এটা হাদিসটা তো আমি জানতাম না। আর তাছাড়া তোমার তেলাওয়াত শুনতে ইচ্ছে করছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন উঠে পড়ছো তখন তোমার জন্য চাটা বানিয়ে নি। চা খেতে খেতে তেলাওয়াত শুনলে ভালো লাগবে। এই বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো কুসুম। রান্নাঘরে গিয়ে চুলায় পানি বসিয়ে সবেমাত্র গ্যাস অন করতে যাবে কুসুম, এমন সময় কুসুমের শ্বশুর এসে ডাক দিল, বৌমা। হ্যাঁ বাবা, চা খাবেন তো? দাঁড়ান, গ্যাসটা অন করে আসি। না বৌমা, তুমি গ্যাস অন করবে না। কেন বাবা? দাঁড়াও বলছি, আগে অন্যদের ডাকি। রাফসানের বাবা চিৎকার করে ডাকতে থাকলে সবাইকে। ডাক শুনে রায়া, রাফসান সবাই ছুটে এলো। রাফসান ক্রোশে ভর দিয়ে কোনো মতে আসতে পেরেছে বটে, তবে এসে ডাইনিং এর চেয়ারে বসে পড়লো। এদিকে সৈয়দা বেগম আর আমিনা বেগম নিশ্চিন্ত নিশ্চয় কুসুমের গায়ে আগুন লেগেছে, তাই তারা ছুটে এলো। কিন্তু কুসুমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দুই বোন হকচকিয়ে গেল। রাফসান আর রায়া হা করে তাকিয়েছে বাবার দিকে। জন্ম থেকে তারা দেখে এসেছে বাবা শান্তশিষ্ট, সবকিছু সমঝোতা মিটিয়ে নেয়। তাই মানুষকে এভাবে চেঁচাতে থেকে দুজনে অবাক। বিস্মিত গলায় রাফসান জিজ্ঞাসা করলো, বাবা কি হয়েছে তোমার? তুমি এইভাবে চেঁচাও না। কি হয়েছে সেটা তোমার মা আর খালাকে জিজ্ঞাসা করো, আর আমি এক্ষুনি পুলিশে ফোন দেব। কিন্তু কেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুমি কিছু জানো? ভয়ে একপাশে জড়সড় হয়ে আছে আমিনা বেগম আর সৈয়দা বেগম। আমিনা বেগম আমতা আমতা করে উত্তর দিলেন, কই, না তো, না তো। বাবা, তুমি কিছু বলবে নাকি? হয়েছে? এভাবে রহস্য না করে কেউ হচ্ছে শুনলে অবাক হয়ে যাবে। তোর মা আর খালা তোর বৌমাকে খুন করার ব্যবস্থা করেছে। কথাটা শোনা মাত্র কুসুম, রাফসান, রায়া তিনজনে অবাক হয়ে গেল। কি যাতা বলছো বাবা? মাথা ঠিক আছে? রাফসান বলল, আমি ঠিক বলছি। কাল রাতে দুবোন মিলে গ্যাসের পাইপ লিক করে রেখেছে, যাতে বৌমা গ্যাস জ্বালা মাত্রই গায়ে আগুন লেগে মারা যায়। কি বৌমা, তুমি রান্নাঘরে গ্যাসের গন্ধ পাওনি? হ্যাঁ, একটু গন্ধ পেয়েছি, কিন্তু কোনো কিন্তু না। এসব আমি কাল রাতে নিজের কানে শুনেছি। ভেবেছিলাম সৈয়দা বোনের কথা রাজি হবে না। 27 বছরের সংসার জীবনে এইটুকু বিশ্বাস ছিল, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। একটা ভুল মানুষের সাথে এত বছর সংসার করেছি আমি। ছি! বাবা যা বলেছেন তা কি সত্যি? মা,
তুমি সত্যি এই জঘন্য কাজটা করেছো? সৈয়দা বেগম চুপ করে আছে, আজও কথা বলছে না। আজ নিজের মানুষের সামনে কাঠগড়া দাঁড়িয়েছেন তিনি। পাশ থেকে আমেনা বেগম উত্তর করলো, মোটেও না। আপনার কাছে কি প্রমাণ আছে দুলাভাই? প্রমাণ লাগবে? ঠিক আছে, এখন তুমি নিজে গ্যাস জ্বালিয়ে আমাকে প্রমাণ করবে তো আমি ভুল। আমিনা বেগম 2 কদম পিছিয়ে গেল, তারপর বললেন, আমি জ্বালাবো? আমি পারবো না। আপা তুই কিছু বল। পাশ থেকে সৈয়দা বেগম উত্তর বলল, হ্যাঁ রাফসান আব্বু, তুমি যা বলছো সত্যি। আমরা কুসুমকে মারতে চেয়েছিলাম। কথাটা শোনা মাত্র রাফসানের মাথায় এর মধ্যে চক্কর দিয়ে উল্টা। আর কোনো কথা বললো না সে। আমি এক্ষুনি পুলিশে ফোন করবো, আশা করি কারো কোনো আপত্তি নেই। রাফসানের বাবা বলো। পাশ থেকে কুসুম বলে উঠলো, বাবা আপনার কি মাথা খারাপ হয়েছে? ঘরের ব্যাপার ঘরেই মেটান। পুলিশ ঢুকলে বাড়ির সম্মান থাকবে? আর তাছাড়া আমার কোনো অভিযোগ নেই মায়ের উপর। কোন মা চাইবে ছেলের একটা বিধবা অপয়া নিয়ে সংসার করুক? আমি মা হলে হয়তো আমিও চাইতাম না। আর এখানে আসার পর যে সম্মান আপনি আপনার ছেলে আর রায়া দিয়েছে, সেটাই যে আমার জন্য বেশি। আপনি মাকে একদম দোষ দেবেন না, বরং আপনার ছেলে সুস্থ হলে আমি চলে যাব। মায়ের অমতে আমি সংসার করতে চাই না বাবা। কুসুম আর একটা কথা বললে এই মুহূর্তে তোমাকে আমি তালাক দেবো, রাগী গলায় রাফসান বলল। রাফসানের কথা শুনে কুসুম চুপ হয়ে গেল। রাফসান আবার বলল, যে বাড়িতে আমার বউয়ের প্রাণের নিরাপত্তা নেই সে বাড়িতে আমি থাকবো না। তোমার সংসার নিয়ে তুমি থাকো মা, আমার বউকে নিয়ে আমি আজকেই চলে যাব। তুমি কি পাগল হলে? আমি কোথাও যাব না। ঠিক আছে, তুমি যেতে না চাইলে আমি একাই যাব। তবে মনে রেখো কুসুম, এই মুহূর্তে আমার সাথে বের না হলে তুমি আমাকে সারা জীবনের মতো হারাবে। এই বলে রাফসান নিজের ঘরে চলল। কুসুম অনুসরণ করলো রাফসানকে। এত বড় কথার পর তো আর কিছু বলার থাকে না। এদিকে মূর্তির মতো দাঁড়িয়ে আছে সৈয়দা বেগম। তার আজ কিছু বলার নেই। নিজের ভুলের জন্য স্বামী সন্তান সবাইকে আজ তার বিরুদ্ধে কথা বলছে। সীমা, আমার লজ্জা লাগছে এসব ভাবতে। তুমি করছো। এই বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো রায়া। রায়া যেতে দেখলে রাফসানের মা বা আমেনা বেগমের কাছে এসে বলল, এই মুহূর্তে তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে। আজ যদি এই বাড়িতে পা দিয়েছো, তোমার স্বামী এসব জানাতে বাধ্য হবে। আমি কলেমা পড়ে তোমার বোনকে বিয়ে করছি, তার দায়িত্ব নিয়েছিলাম। এই বয়সে তো তালাক দিয়ে লোক হাসাতে পারবো না। তবে আর কোনোদিন ভালো বাঁচতেও পারবো না। কিন্তু তোমাকে আর চোখের সামনে আমি দেখতে চাই না। স্বামী চলে যেতে মেঝেতে ধপ করে বসে পড়ল সৈয়দা বেগম। এক লহমা তার প্রিয় মানুষগুলো পর হয়ে গেছে, অথচ তাদের জন্য কুসুম মেয়েটাকে তাড়াতে চেয়েছিল তিনি। লজ্জায়, ঘৃণায়, অনুশোচনায় তার চোখ দিয়ে অনবরত পানি চড়ছে। 730টা দিন মানে 2টা বছর। হ্যাঁ, গুনে গুনে 2টা বছর নিজের বাড়িতে পা রাখেনি রাফসানে। সেই সাথে নিজের মায়ের সাথে কথা পর্যন্ত বলেনি। এদিকে কুসুমকে নিয়ে ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যায় রাফসান। কারো কথায় টলেনি সে। তবে এই 2 বছরে বাবা মায়ের প্রতি কর্তব্যের ত্রুটি রাখেনি। ঠিক সময়ে সংসার করে যে যা যা লাগবে পাঠিয়েছে। কুসুম অবশ্য অনেকবার রাফসানকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু রাফসান শোনেনি। এই 2 বছরে পুত্র শোকে এবং অনুশোচনায় ক্রমশ দগ্ধ হয়েছে সৈয়দা বেগম। শুধু তাই নয়, নিজের চোখে বোনের পরিণতি দেখেছে। আমিনা বেগম ছেলেকে বিয়ে দিয়েছে বছর ধরে। এর মধ্যে শাশুড়ি মাকে কোণঠাসা করে পেরেছে তার পছন্দ করে আনা ছেলের বউ। কুসুম অবশ্য ননদ আর শাশুড়ির সাথে ভালোই যোগাযোগ আছে। এই 2 বছরের সুখ উপচে পড়েছে কুসুম আর রাফসানের ছোট্ট সংসারে। সেই সংসারে আসতে চলেছে নতুন অতিথি। কুসুম মা হতে চলেছে। 8 মাসে অন্তঃসত্ত্বা সে। কুসুম এখন নিজেই হাতে কিছুই করতে পারে না। তাই পালা করে কুসুমের মা আর চাপা থাকে কুসুমের কাছে। চাপা আর অনেক অবশ্য মেনে নিয়েছে বাড়ির সবাই। মাস 6 আগে বেশ ভালো বেতনে একটা চাকরিও জোগাড় করেছে অনেক। এখন তাদের একটাই চাওয়া, চাপার কোল আলো করে আসুক একটা সন্তান, তবেই সুলকলা পূর্ণ। চাপা অবশ্য বলেছে আগে আবার বাচ্চাটা মানুষ করে দেবে, তারপর নিজের চিন্তা। এদিকে রাফসানের সন্তান আসার খবর রায়ের কাছ থেকে জেনেছে সৈয়দা বেগম। কথায় আছে, আসলের চেয়ে সুদের দাম বেশি। ঠিক তেমনই রাফসানের চেয়ে রাফসানের সন্তানের কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বেশি হয় সৈয়দা বেগমের। ছোট্ট ছোট্ট কয়েকটা কথা সেলাই করেছেন তিনি। আজকাল স্বামীর পিছনে লেগে থাকেন এই কথাগুলো ও বাড়িতে দিয়ে আসার জন্য। ভদ্রলোক অবশ্য স্ত্রীর এই পরিবর্তনে খুশি। শুধু ছেলেটাই যদি বুঝতো। রাফসানের মধ্যে আজকাল বাবা বাবা ভাব এসেছে। নিজের অনাগত সন্তানের জন্য হাজারটা চিন্তা হয় তার। কুসুম আজকাল কিছুই খেতে পারে না, তবু সন্তানের জন্য জোর করে খায়। তাছাড়া বাচ্চার জন্য ঠিকমতো ঘুমাতে পারে না। কুসুমকে দেখে রাফসানের আজকাল খুব মায়ের কথা মনে পড়ে। তার মাও ঠিক এভাবে তাকে দুনিয়ায় মুখ দেখেছে, ইচ্ছে করে মায়ের কাছে ছুটে যেতে, কিন্তু ওই যে ইগো, ওটাই তো বাধা দেয়। আজ কুসুমের ডেলিভারি। খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে জন্ম দিয়েছে সে। একমতো রাফসানের মতো ফর্সা মায়াকাড়া মুখ হয়েছে ছেলেটা। কুসুমের মা বাচ্চাকে নিয়ে পাশে বসে আছে। তার ঠিক পাশের বেডে শুয়ে আছে কুসুম। রাফসান ঠিক তার পাশেই বসে কুসুমের হাতটা ধরে। ওটিতে নিয়ে যাওয়ার সময় মুহূর্তের জন্য কুসুমকে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল তার। তাই কুসুমকে বেডে দেওয়ার পর থেকে হাত ধরে বসে আছে সে। একসময় স্বামী আর মেয়েকে সাথে কুসুম
মেয়ের কেবিনে ঢুকলেন শহীদা বেগম। মাকে দেখে রাফসান উল্টো দিকে ফিরে রইলেন। সব রাজসজ্জা ভুলে ছেলের কাঁধে হাত দিলেন শহীদা বেগম। তারপর বললেন, মাকে আর কত শাস্তি দিবি বাবা? আর দাদু ভাইয়ের জন্য কি ক্ষমা করা যায় না? রাফসান নিজে সামলাতে পারলো না, পিছনে ঘুরে জড়িয়ে ধরলো মাকে। তারপর সে ছোট্টবেলার মতো কাঁদতে লাগলো। মা ছেলের এতদিনের মান অভিমান পালা বুঝি শেষ হলো। কুসুমের চোখে পানি। শহীদা বেগম ধীর ধীর পায়ে কুসুমের কাছে এগিয়ে বললেন, তারপর বললেন, মারে, অপা বলে তোকে অনেক অপমান করছে, কিন্তু আজ বুঝি তুই আমার ঘরের লক্ষ্মী, আমাকে মাফ করে দে। কিন্তু আমার দাদু ভাইকে আলাদা করিস না আমার থেকে, ওকে নিয়ে ফিরে চল। কথা দিচ্ছে অভিযোগের সুযোগ দেব না। তারপর কুসুমের মায়ের কাছ থেকে রাফসানের ছেলেকে নিলেন রাফসানের মা। নাতিকে দেখে চমকে উঠলেন তিনি। ঠিক রাফসানের ছোটবেলার মুখটা বসানো। নাতির মুখ দেখে তিনি বললেন, দাদু ভাইয়ের তো নাম রাখা লাগবে। পাশ থেকে রায়া উত্তর দিল, ওর নাম আমি ঠিক করে ফেলছি, ওর নাম হবে রায়ান, ফুপির রায়ান। রায়ের কথায় মুখ বাঁকিয়ে চাপা বললেন, এই যে বেয়ান সাহেব, এই মাস কষ্ট করলাম আমি, আর নাম আপনার সাথে মিলিয়ে মোটেও না। ওর নাম হবে খালামণির সাথে মিলিয়ে চাঁদ। না রায়ান, না না, চাঁদ, রায়ান চাঁদ। এইভাবে খুনসুটিতে মেতে উঠল পুরো পরিবার। আজ যে তাদের খুশির দিন। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।